ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের ঘটনাটা বহু বছর ধরে একটা অজানা প্রত্যন্ত গ্রামের মানুষরা চেপে রাখতে চেয়েছিল। এই ঘটনাটা এমন এক অপদেবীকে ঘিরে রয়েছে যে জন্মায়নি কোনো পুজো থেকে। আজকের ঘটনায় আছে এক নববধূ, একটি অমাবস্যার রাত, আর একটি অভিশপ্ত পুকুর, আর এমন এক অপদেবী যার নাম নিলেও আজও সেই পুকুরের জল নড়ে ওঠে। তাই যদি আজকের ঘটনাটি আপনি একা শোনেন তাহলে লাইটটা জ্বালিয়ে রাখুন, আর যদি সাহস থাকে চুপচাপ শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পের শেষে সবাই ঠিক আর আগের মতো থাকতে পারে না। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। নদিয়া জেলার চাপড়া সংলগ্ন এক প্রত্যন্ত গ্রাম। 2007 সালের বর্ষাকাল। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা, আর মাঝখানে একটা পুরনো পুকুর। গ্রামটার নাম ইচ্ছে করেই কেউ বাইরে বলে না, কারণ গ্রামের লোকজন বিশ্বাস করে নাম বললেই সে শুনতে পারে। গ্রামের মাঝখানে একটা পুকুর আছে যার বয়স কারো জানা নেই। জলের রংটা কালছে, অথচ কোনো দুর্গন্ধ নেই। দিনের বেলা জেলেরা মাছ ধরে, মেয়েরা বাসন কাচে, কিন্তু সূর্য ডোবার পর কেউই ওই পুকুর ধারে যায় না, কেউ নামও নেয় না। এলাকাবাসী শুধু বলে ওখানে একজন আছেন। এই গ্রামে 3টে অদ্ভুত নিয়ম মানা হয়। সন্ধ্যার পরে পুকুরের ধারে যাতে কেউ না যায়। নতুন বউরা যখন এই গ্রামে বিয়ে করে আসে, প্রথম মাসে পুকুর দেখবে না। পুকুর পাড়ে কেউ ডাকলে পেছনে ফিরে তাকানো নিষেধ। গ্রামের নতুন বউ অনন্যার বিয়ে হয়েছে মাত্র 20 দিন, বয়স তখন তার 22। শহর থেকে এসেছে, এইসব গ্রাম্য ভয় বিশ্বাস করে না। তার শাশুড়ি প্রথম দিনেই তাকে সাবধান করেছিল, মারে সন্ধ্যার পর পুকুর পাড়ে যাস না, আমাদের বাড়ির উঠোন থেকেই তো পুকুরটা দেখা যায়। অনন্যা হেসে বলেছিল, কেন মা, পুকুরে তো শুধু জলই আছে, ভয়ে কিসের? শাশুড়ির মুখ একদম শক্ত হয়ে গিয়েছিল। শুধু জল নয় মা, অনেক ভয়ঙ্কর কিছু আছে। আর এটা শোনার পরেই অনন্যার কৌতূহল বেড়ে যায়। একদিন বিকেলে অনন্যা একা একা পুকুর পাড়ে চলে যায়। জলটা একদমই শান্ত, কোনো ঢেউও নেই। হঠাৎই নিজের প্রতিবিম্বে সে একটা বাড়তি ছায়া দেখে। অনন্যা ঘাবড়ে গিয়ে পেছনে তাকায়, কিন্তু কেউই নেই। আবার জলের দিকে তাকায়। এবারে সে দেখে তার প্রতিবিম্ব একটু দেরিতে নড়ছে। সে মাথাটা নাড়ানোর আগেই ছায়াটা মাথা নেড়ে দিচ্ছে। অনন্যার বুকটা ধক করে ওঠে। ঠিক তখনই জলের ভেতর থেকে খুব একটা আস্তে ফিসফিস শব্দ ভেসে আসে, একা এসেছিস, একা এসেছিস। অনন্যা পিছিয়ে আসে। এবারে সে সত্যি ভয় পায়, দৌড়ে বাড়ি পৌঁছায়। সে কাউকে কিছু বলে না। আর সেই রাতের পর থেকেই অনন্যা ঘুমের মধ্যে জল ঢালার শব্দ শুনতে পায়। তার পাটা সবসময় ভেজা লাগে। আয়নার সামনে অনেকক্ষণ বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শাশুড়ি এসব দেখে সবকিছু বুঝে ফেলে। এক রাতে শাশুড়ি ফিসফিস করে বলে, আমার মনে হয় তোর ছায়াও ধরে ফেলেছে। আমি বারবার তোকে বলেছিলাম যাস না, যাস না মা, ওই পুকুরে যাস না। অনন্যা ভয় পেয়ে বলে, কিন্তু কিন্তু কে, কার ছায়ার কথা বলছেন আপনি? আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে। শাশুড়ি জানলার বাইরে তাকিয়ে বলে, ওর ছায়া, গ্রামের সবাই ওকে বলে জলের অপদেবী। অনন্যার বুকটা ধক করে ওঠে। সেই রাতেই অনন্যার ঘুমটা ভেঙে যায়, পাটা ঠান্ডা হয়ে যায়, বিছানাটাও ভেজা। সে দেখে তার পায়ের নিচে কাদা লাগানো, শাড়ির আঁচলে কাদার ছাপ। হঠাৎই সে দেখতে পারে তার দরজার সামনে ভেজা কাদা পায়ের ছাপ দক্ষিণ দিকের ওই পুকুরের দিকে চলে গেছে। কিন্তু ভয়ের ব্যাপারটা হলো, পায়ের ছাপগুলো অনন্যার পায়ের না, কেউ হেঁটে এসে বেরিয়ে গেছে। অনন্যার কানে হঠাৎই আরেকটা ফিসফিস শব্দ ভেসে আসে, কাল কাল আবার আসবি কিন্তু, আমি অপেক্ষা করব। অনন্যার ঘুম আর স্বাভাবিক থাকে না। ঘুমাতে গেলেই মনে হয় কেউ জল থেকে উঠে আসছে। ঘরের মেঝেতে হালকা হালকা জলের ছলাৎ ছলাৎ শব্দ হয়। পায়ের পাতা বরফের মতো ঠান্ডা থাকে। এক রাতে হঠাৎই অনন্যার ঘুমটা ভেঙে যায়। সে দেখে তার শাড়ির আঁচলটা ভেজা, চুল দিয়ে বেরোচ্ছে কাদার গন্ধ। অথচ সে জানে সে ঘর ছেড়ে বেরোয়নি। পাশে শোয়া স্বামী দীপু গভীর ঘুমে আচ্ছন্ন। অনন্যা ফিসফিস করে ডাকে, দীপু, এই দীপু, দীপু, কিন্তু কোনো সাড়া নেই। ঠিক তখনই কানের কাছে খুব একটা ফিসফিস গলা ভেসে আসে, ওকে ডাকিস না, এটা আমাদের সময়, আমাদের সময়। আর ঠিক এই ঘটনাটির পর অনন্যার শরীরটা অবশ হয়ে যায়। এরপর সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে অনন্যা আয়নার সামনে দাঁড়ায়, মুখটা ফ্যাকাশে,
চোখের নিচে কালো দাগ। হঠাৎই সে দেখতে পায় আয়নায় তার পেছনে একটা ভেজা শাড়ির ছায়া দাঁড়িয়ে আছে, চুলটা ঝুলে আছে সামনের দিকে। অনন্যা ঘাড় ঘোরাতে যাবে, আর ঠিক তখনই ফিসফিস করে একটা কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠ, পেছনে তাকাস না। আর ঠিক তখনই আয়নাটা দাম করে ফেটে যায়। শাশুড়ি দৌড়ে আসে। এক ঝলক আয়নার টুকরো দেখে শাশুড়ির মুখের রংটা বদলে যায়। ও তোকে ছুঁয়ে ফেলেছে, তোকে পুরোপুরি ছুঁয়ে ফেলেছে। সেদিন বিকেলে গ্রামের সবচেয়ে বুড়ি মহিলা কমলা দাইকে শাশুড়ি ডাকে। কমলা দাই আসে। সে অনন্যার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর ধীরে ধীরে বলে, পুকুরের দিকে তাকাস কবে থেকে? অনন্যা চুপচাপ। কমলা দাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, নতুন বউ মানে নতুন শরীর, নতুন ছায়া, নতুন নাম। একবার যদি তোর ঘরে পায়ের ছাপ ফেলে দেয়, তাহলে সেই বউ ঘরে আর একা থাকে না। অনন্যার পাটা কেঁপে ওঠে, কারণ সে মনে করতে পারে সেই ভেজা পায়ের ছাপ যেদিন সে রাত্রেবেলা দেখেছিল, যেটি ঘর থেকে সেই পুকুরের দিকেই চলে গিয়েছিল। আর এরপর থেকে অনন্যার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সে জল ছাড়া কিছুই খেতে চায় না, মনে হয় সবসময় হাতে কাদা লেগে থাকে। এক রাতে দীপু দেখে অনন্যা উঠোনে দাঁড়িয়ে আছে, পুকুরের দিকে তাকিয়ে আছে। সে ডাক দেয়, অনন্যা, এই অনন্যা। অনন্যা ঘুরে তাকায়, চোখের চাহনিটা বদলে গেছে। সে খুব শান্ত গলায় বলে, দীপু, ও আমাকে ডাকছে, জানো তো, আমাকে ডাকছে। অনন্যা আবার পুকুরের দিকে তাকায় আর খুব আস্তে আস্তে বলে, ও তো আমার নাম আগেই জেনে গেছে। ঠিক সেই সময় কমলা দাই আবার এসে হাজির হয়। তার হাতে একটা লাঠি, মুখে তীব্র রাগ। সে চিৎকার করে বলে, তুই তো নতুন বউ, তুই বাইরে কি করছিস এই সন্ধ্যায়? তোর তো খুব সাহস, এখনই ঘরে যা, পুকুরের দিকে একদমই তাকাবি না। আমি তো বারবার বলি নতুন বউদের এইসব করতে নেই। তারপরেই কমলাদাই সবার দিকে তাকিয়ে বলে, আর তো লুকানোর কিছু নেই। তোমরা তো জানো 20 বছর আগে এই পুকুরে একটা মেয়ে ডুবে মারা যায়, কিন্তু সত্যটা হলো তাকে ডোবানো হয়েছিল। সবাই তো থমকে যায়। ওই মেয়েটার নাম ছিল মালতী। বিয়ের 1 মাসের মাথায় স্বামীর বাড়িতে অত্যাচার আর সন্তান সম্ভবা অবস্থায় গ্রামের লোকেরা বলে মালতীর ওপর অপয়া নেমে এসেছিল। এক রাতে তাকে পুকুর পাড়ে এনে শাড়ির আঁচলের সঙ্গে বড় একটা পাথর বেঁধে জলে ফেলে দেওয়া হয়, আর তারপর থেকেই ওই পুকুরের জল কালো হয়ে যায়। কমলাদাই নিচু স্বরে আরো বলেন, গ্রামের জেলেরা ওই পুকুরে প্রচুর মাছ পায়, তাই সবাই বলে দেবী তাদের আশীর্বাদ করছেন। সন্ধ্যা নামার আগে ওই পুকুর পাড়ে ওই জেলেরাই নানা রকমের প্রসাদ রেখে আসে, ধূপ ধুনো ধরায়। কিন্তু ও কোনো দেবী নয়, ও হলো অপদেবী, যাকে মানুষ অন্যায়ভাবে বানিয়েছে। যে বউ অন্যায়ভাবে মারা যায়, তার শরীরটা চলে যায়, ইচ্ছাটা সব সময় থেকে যায়, আর সেই ইচ্ছাই ওকে অপদেবী বানিয়েছে। অনন্যার এসব কথা শুনে মাথাটা ধরে আসে, কারণ সে মালতীর গল্পে নিজেকে দেখতে পায়। সেই রাত থেকেই অনন্যা আর কোনো স্বপ্ন দেখে না, কারণ সে ঘুমোয় না। রাত 2টোর পরে সে বসে থাকে সেই জানলার সামনে। একদিন দীপু দেখে অনন্যা নিজের পেটে হাত রেখে ধীরে ধীরে দুলছে। সে ফিসফিস করে বলছে, এবার কেউ আমাকে ওই পুকুরে নামাবে না। দীপু চিৎকার করে ওঠে, অনন্যা, এই অনন্যা। সে ঘুরে তাকায়, তবে তার চোখে এক ফোঁটাও ভয় নেই। সে শান্ত গলায় বলে, আমি অনন্যা নই। এই কথাটি শুনে দীপু ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে সোজা মায়ের কাছে চলে যায়। আবার অন্যদিকে সেই রাতেই গ্রামের কয়েকজন সাহস করে পুকুরে নামতে চায়। জলটা কোমর পর্যন্ত। হঠাৎই কারো পায়ে কিছু একটা জড়িয়ে যায়, মনে হয় কারো শাড়ির আঁচল। কাদার নিচে শক্ত কিছু অনুভব করে। তারা সেটি শক্ত করে তুলতে চাইলে হঠাৎই উঠে আসে কাদা মাখা মানুষের হাড়। আর ঠিক তখনই জলের ভেতরে একটা মুখ দেখা যায়। খোলা একটা মুখ, বিকৃত, সাদা, চুলটা ভেসে আছে, মুখটা হাসছে। এই ঘটনাটি ঘটার পর ভয়ে তারা কোনো মতে পুকুর থেকে উঠে পালায়। আর ওইদিকে অনন্যার বাড়িতে শাশুড়ি এসে দেখে অনন্যা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল খুলে আঁচড়াচ্ছে। আয়নায় দেখা যাচ্ছে একজন ভেজা চুলের মেয়ে, যার গলাটা বেঁকে আছে। অনন্যা আয়নার দিকে তাকিয়ে বলে, তুই আমার শরীরটা ঠিক করিসনি। তারপর হঠাৎই নিজের গলাটা নিজেই চেপে ধরে। শাশুড়ি সাথে সাথে চিৎকার করে অনন্যাকে গিয়ে জোরে ধাক্কা মারে, আর সেই অবস্থায় অনন্যা পড়ে যায়। অনন্যা জ্ঞান হারায়। শাশুড়ির সাথে সাথে কমলাদাইকে খবর দেয়। কমলাদাই সবাইকে ডেকে বলে, ওকে কোনো তান্ত্রিক দিয়ে ছাড়ানো যাবে না। অপদেবীর কিছু নিয়ম থাকে, ও নতুন বউয়ের শরীর চায়। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, যে বউ গর্ভে সন্তান আনেনি, সে ওর সবচেয়ে বেশি পছন্দ। সবাই চুপচাপ হয়ে যায়, কারণ অরণ্যা তখনও গর্ভবতী হয়নি। পরের দিন সকাল, গ্রামের এক বউ পুকুর পাড়ে কাপড় কাচতে যায়।
হঠাৎই চিৎকার করে ওঠে। লোকজন দৌড়ে গিয়ে দেখে সেই বউটির পাটা কাদার মধ্যে আটকে গেছে, গলা পর্যন্ত জল, চোখটা ফাঁকা। সে শুধু একটা কথাই বলে, আমাকে আমাকে ও ডাকছে, আমাকে ও ডাকছে, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে ও ডাকছে। তারপরে সে হঠাৎই জলে ডুবে যায়। সবাই পুকুরে ঝাঁপ দিয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু ভেসে ওঠে তার মৃত লাশ ঠিক মালতীর জায়গা থেকেই। গ্রামের চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রাতেই হঠাৎ দীপু উঠোনের বাইরে বেরিয়ে দেখে অনন্যা পুকুরের জলে দাঁড়িয়ে আছে। কখন পৌঁছেছে সেই পুকুরে কেউই জানে না। জল তার কোমর ছুঁয়েছে। সে হাসছে আর বলছে, এতদিনে কেউ বুঝেছে। হঠাৎই সে নিজের পেটে হাত রেখে বলে, এই শরীরটা এবার আমার। দীপু কাঁপতে কাঁপতে বলে, অনন্যা, এই অনন্যা। অনন্যা খুব ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়, চোখের মণিটা উল্টে গেছে। অনন্যা তো ডুবে গেছে। দীপু ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। গ্রামের বয়স্করা জড়ো হয়। কেউ বলে তান্ত্রিক আনতে হবে, আবার কেউ বলে পুকুরটা এখনই ভরাট করতে হবে। কমলাদাই শুধু বলে, এখন একটাই উপায় আছে, ও যা চায় সেটা ওকে দিতে হবে। সবাই বোঝে এবার সিদ্ধান্ত নিতে হবে, একজন বউ নাকি পুরো গ্রাম। অনন্যা ধীরে ধীরে জলে এগোয়, তার পেছনে শাড়ির আঁচলটা ভেসে উঠেছে। সে ফিসফিস করে বলে, মালতী, মালতী। সবাই অস্বাভাবিকভাবে চুপ। কমলাদায়ের কথা মতো পুকুর পাড়ে কলা পাতা পাতা হচ্ছে, মাটিতে আঁকা হচ্ছে অদ্ভুত কিছু চিহ্ন, যা শাস্ত্রের নয়, কোনো লোকাচারেরও নয়। কমলাদাই ফিসফিস করে বলে, এটা কোনো পুজো নয়, এটা দর কষাকষি। দীপু কাঁদতে কাঁদতে বলে, ওকে ছেড়ে দাও, ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও। অনন্যা ধীরে ধীরে তাকায়, তার গলাটা এবার পুরোপুরি বদলে গেছে। তুই দেরি করে ফেলেছিস, অনন্যা এখন আমার। আর এই কথাটি বলার সাথে সাথে জলের ওপর থেকে একটা খুব জোরে হাওয়া বইতে শুরু করে। হাওয়াটা খুবই ভারী, এর আগে কখনোই এমন হয়নি। পুকুরের জলটা আচমকা নড়তে শুরু করে। জলের ওপরে একটা কালো ছায়া ভেসে ওঠে। ধীরে ধীরে একটা নারীর আকৃতি প্রকাশ পায়। শরীরটা আধা পচা, চুলটা হাঁটুর নিচে অবধি ছড়িয়ে গেছে, কোনো চোখ নেই, শুধু একটা কালো গর্ত, বুকের জায়গায় কাদা আর শ্যাওলা। গ্রামের লোকরা ভয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। কমলাদাই কাপা গলায় বলে, মালতী। ছায়াটা হাসে, হাসিটা পুরো জলটা কাঁপিয়ে দেয়। অপদেবী কথা বলে না, কিন্তু অনন্যার মুখ দিয়ে বলে, আমি একা ডুবিনি, আমাকে ঠেলে ফেলে দিয়েছিল। গ্রামের সবাই একে অপরের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না, কারণ সবাই জানে যদি আজকে কিছু না করা হয় তাহলে আগামী মাসে আরেকটা বউ মারা যাবে। কমলাদাই চোখ বন্ধ করে বলে, অপদেবীকে ঠেকানো যায় না, কিন্তু বাধা যায়। সে অনন্যার দিকে তাকায়। অনন্যার শরীরটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। কমলাদাই হঠাৎই এগিয়ে আসে, তার হাতে লোহার পুরনো একটা শিকল আর শাল পাতায় বাঁধা কিছু অদ্ভুত তাবিজ। সে পুকুরের ধারে দাঁড়িয়ে বলে, যাকে অন্যায় করে নেওয়া হয়েছে সে মুক্তি পাবে, কিন্তু অপদেবী এই পুকুর ছাড়বে না। কমলাদাই কিছু একটা প্রাচীন মন্ত্র বলেন, তারপর ওই মন্ত্র পড়া শিকলটা জলে ছুঁড়ে মারে। হঠাৎই জলটা ফুঁসে ওঠে, একটা বিকট আর্তনাদ। পুকুরের মাঝখান থেকে মালতীর অবয়বটা আরেকটু ওপরে ভেসে ওঠে। এই প্রথম তার চোখ দেখা যায়। অনন্যা হঠাৎই হাসপাস করে জলে চিৎকার করে ওঠে, আমায় ছাড়, আমায় ছাড়, আমি তোর জায়গা নেব না, আমার শরীর তোর নয়, এটা আমার জীবন, আমি স্বামীকে নিয়ে থাকতে চাই, আমায় ছাড়। এক মুহূর্তের জন্য সবাই থমকে যায়। মালতীর মুখে রাগটা কমে আসে। সে ধীরে ধীরে বলে, তাহলে তুই কি দিবি আমাকে? আমি তো সত্যটা পুরো গ্রামকে জানাবো। যারা তোকে মেরেছে তারা ঠিকই শাস্তি পাবে। আমি তো সত্যটা জানাবো। আমাকে ছাড়, আমি বাঁচতে চাই, আমাকে ছাড়। কমলাদাই জোরে জোরে বলে, শোন মালতী, যারা তোকে ডুবিয়েছে তাদের নাম সবাই জানুক, এটাই আমরা চাই। তুই অনন্যাকে এখনই ছাড়, ওই বাড়ির নতুন বউ, ও তো কোনো অন্যায় করেনি, এখনই ছাড় ওকে। হঠাৎই পুকুরের জল কালো থেকে ধীরে ধীরে ঘোলা হয়ে যায়। মালতীর সেই অবয়বটা ধীরে ধীরে জলের সঙ্গে মিশে যেতে থাকে। হঠাৎই চারিদিকে হাওয়াটাও থেমে যায়। শেষবারের মতো জলের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, আমি মালতী, আমি কোনো অপয়া নই। তোমরা আমায় ভুলে যেও না। যে অন্যায় চাপা দেওয়া হয় তা অপদেবী হয়ে ফিরে আসে। এই কথাটি বলার পরে জলটা শান্ত হয়ে যায়। দীপু আর গ্রামের কিছু লোক অনন্যাকে টেনে জল থেকে তুলে আনে। অনন্যা পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। সে বেঁচে গেছে, কিন্তু ভারী অদ্ভুত।
তার চুলের একপাশটা সাদা হয়ে গিয়েছে। হয়তো এই চিহ্নটা তার চিরকালই একটা ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। চোখে গভীর ছায়া, পুকুরের দিকে সে আর কখনোই তাকায় না। অন্যদিকে গ্রামের ওই 3 জন 10 দিনের মাথায় মারা যায়। কেউ হার্ট অ্যাটাক করে, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু আজও সেই গ্রামে দক্ষিণ পুকুরে সন্ধ্যার পরে কেউই যায় না। এমনকি নতুন বউরা ওই পুকুরের কাছেও ঘেঁষে না। লোকজন বলে অপদেবী ওই পুকুরে বাধা পড়েছে ঠিকই, কিন্তু মুক্তি পায়নি। আর অন্যদিকে অনন্যা, সে মাঝে মাঝেই রাতে উঠে বসে পড়ে। সে ধীরে ধীরে দীপুকে বলে, আমি ওকে আর দেখি না, কিন্তু আমি জানি দীপু, ও এখন ওই জলের নিচে আছে, এখনো আছে, আমি জানি। এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। কিন্তু প্রশ্নটা একটাই, অপদেবী কি সত্যি বিদায় নিয়েছে, নাকি সে এখনো অপেক্ষা করছে? এই গল্পটা শেষ হলেও ভয়টা এখানেই থেমে থাকে না। এই ঘটনাটি শুনে আপনাদের গায়ে কাটা দিল কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি এই ঘটনাটি আপনাদের এক মুহূর্তের জন্যও চুপ করে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিন, পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন। আর এমনই আরো বাস্তব, অজানা, ভয়ঙ্কর ঘটনাগুলি নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে। আমি সুপ্রিয়, আবার ফিরে আসবো পরের এক ভয়ঙ্কর এপিসোডে, আরো এক অজানা, আরো ভয়ঙ্কর বাস্তব ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, সতর্ক থাকুন, কারণ সব অশরীরই কথা বলে না, তারা শুধু অপেক্ষা করে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।